বন্ধু বিমলের সাথে বেরিয়েছিলাম তাদের গ্রামের বাড়িতে। তার বোনের বিয়ে, তাই ঠিক হয়েছিল আমরা একসঙ্গে গাড়ি করে যাব। গাড়িটা ছিল বিমলের। গ্রামের ঢোকার মুখেই আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায়। আজ বুধবার, বিয়ে আছে রবিবার, তাই দেরি হলে সমস্যার কিছু নেই। সমস্যা হলো এই ঝড় বাদলার রাতে রাত কাটাবার মতো জায়গা না পেলে তাহলে খুব সমস্যায় পড়তে হবে। হঠাৎ বিমল কিছু একটা দেখতে পেয়ে চিৎকার করে উঠল। বিনয়, ওই দেখ, একটা আলো দেখা যাচ্ছে। কিছুটা দূরে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে, মনে হয় কোনো ঘরবাড়ি আছে। অগত্যা কোনো উত্তর না দিয়ে আমি বিমলের পিছু পিছু হাঁটতে থাকলাম। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, তবে কিছুটা যেতে জায়গাটা স্পষ্ট হলো। দেখে মনে হয় একটা জমিদার বাড়ি, কিন্তু বহু পুরনো। দরজার সামনে এসে আমরা দুজনে দাঁড়ালাম। বিমল দরজায় টোকা দিল। কিছুক্ষণের মধ্যে দরজার ওপর থেকে একটা খুটখাট শব্দে দরজাটা খুলে গেল। সামনে এসে দাঁড়ালো এক মধ্যবয়স্ক লোক। সন্দেহের সাথে একবার আমাদের দুজনকে দেখে বিরক্তির সাথে আমাদেরকে বলল, আপনারা কারা? আর এখানে কি করতে এসেছেন? বিমল তাকে বিনয়ের স্বরে বলল, দেখুন, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। আমরা শ্যামাপুরে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। আর এই ঝড় রাতে যদি কোনো মাথা গোঁজার জায়গা না পায় তাহলে খুব বিপদে পড়তে হয়। সুতরাং আপনাদের এখানে এসেছি, একটু যদি থাকতে দেন আজকের রাতটুকুর জন্য তাহলে খুব উপকৃত হয়। অবশ্যই যদি কিছু টাকা লাগে তাও আমরা দিতে পারি। লোকটি কোনো কিছু ভঙ্গি না করেই সরাসরি আমাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করল। আমরা একবার একে অপরের দিকে তাকিয়ে তারপর বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির বাইরের অবস্থা যেমনই হোক না কেন, কিন্তু ভিতরটা একেবারে পরিপাটি করে সাজানো। দেখে মনে হয় নিয়মিত সাফসাফাই করা হয়। কিন্তু ওই লোকটাকে ছাড়া আর কাউকে বাড়ির ভিতরে দেখতে পেলাম না। আমি ওই লোকটিকে জিজ্ঞাসা করলাম, এখানে কি কেউ আর থাকে না? লোকটি বলল, না বাবু, যার বাড়ি সে কলকাতায় থাকে, আর আমাকে এ বাড়ি দেখাশোনা করার জন্য রেখে গেছে। আপনারা উপরে চলে যান, উপরে দুটি ঘর খালি আছে, আপনারা সেখানেই থাকতে পারেন। বিমল আর আমি এক একটা ঘরে গিয়ে বিছানার ওপরে শুয়ে পড়লাম। আর তখনই আকাশ গর্জন করে বৃষ্টি আরম্ভ হলো। আবহাওয়া ঠান্ডা, তাই চোখে ঘুম ধরে নিতে বেশি সময় লাগলো না। একটা ক্যাঁচ কোঁচ শব্দে চোখটা আমার খুলে গেল। বিছানার ওপরে উঠে রীতিমতো চমকে উঠল। আমার ঠিক সামনে একজন চেয়ারের উপরে বসে আছে। মোমবাতির হালকা আলোয় ঠিক বোঝা যাচ্ছে না, তবে আস্তে আস্তে লোকটির চেহারা স্পষ্ট হলো। মোমবাতির হালকা আলোয় দেখতে পেলাম জমিদারের পোশাক পরে কেউ একজন ওই চেয়ারে বসে পায়ে করে ঠক ঠক আওয়াজ করছে। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে। আমি চাইলেও আমার হাত পা নাড়াতে পারছি না। চিৎকার করে ওঠার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু গলা দিয়ে একটা শব্দ আমার বেরোলো না। বুকের ভিতর যেন কেউ জোরে জোরে হাতুড়ি পিটছে। বিমলকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ আমার মুখ থেকে বেরিয়ে এলো না। মাথা দিয়ে টস টস করে ঘাম ঝরতে লাগলো। আমি কোনো স্বপ্ন দেখছি নাকি? এটা এটা কি বাস্তব? কোনো কিছু ঠাহর করতে পারছি না। না, শুধু শুধু বোমার মতো পাথর হয়ে এক জায়গায় বসে এই ভুতুড়ে দৃশ্য দেখে চলেছি। হঠাৎ হঠাৎ দরজায় ধাক্কা দিয়ে এক ব্যক্তি ঘরের ভিতর প্রবেশ করলো। জমিদারের সামনে এসে দাঁড়িয়ে উঁচু গলায় তাকে জিজ্ঞেস করলো, হরনাথ, কোথায় আমার ছেলে? আমার ছেলে কোথায়? আমি বুঝলাম এই যে জমিদারের পোশাক পরে চেয়ারের উপর বসে আছে,
উনি স্বভাবত হরনাথ। কে তুই? আমি তোর ছেলেকে চিনি না। আর তুই এই ঘরে প্রবেশ করলি কি করে? শম্ভু, কালু, কোথায় তোরা? হরনাথ, আমি তোকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমার ছেলেকে কোথায় রেখে দিয়েছিস? আমি বললাম তো, আমি তোর ছেলেকে চিনি না। কে তোর ছেলে? আর তোর নামই বাকি? আমি সদাশিব। এবছরের খাজনা দিতে পারিনি বলে তোর লাঠিয়ালরা আমার ছেলেকে তুলে নিয়ে এসেছে। আমার একমাত্র ছেলে, এই পৃথিবীতে সে ছাড়া আমার আর কেউ নেই। ভালোই ভালোই বলছি, আমার ছেলেকে ফিরিয়ে দে। শিগগির আমার ছেলেকে বের করে আন, না হলেই এই ভজালিটা তোর পেটে ঢুকিয়ে দেব। জমিদার ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং পাশের দিরাজে কোণেতে হাত বাড়িয়ে একটা হাতল টেনে দেয়। আর সঙ্গে সঙ্গে আওয়াজ করে একটা গুপ্ত দ্বার খুলে যায় ঘরের ভিতর। তাড়াতাড়ি সেই চাষিটি সেই গুপ্ত দুয়ারের মধ্যে প্রবেশ করে এবং ছেলেকে কোলে করে তুলে নিয়ে আসে। জমিদারের সামনে তার ছেলেকে শুইয়ে দিয়ে অঝরে কাঁদতে থাকে। কি করলি তুই? কি করলি এটা? আমার একমাত্র সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলি। সে ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি আমি বাঁচব কি করে? আমি কাকে নিয়ে থাকবো? দুঃখে, রাগে, ক্ষোভে জমিদারের দিকে চোখ তুলে উঁচু গলায় চেঁচিয়ে ওঠে। আমি দেখলাম চাষি আবার তার কোমর থেকে সেই চকচকে ইস্পাতের ফলাটা বের করে এনেছে। জমিদারের দিকে তাক করে সে জমিদারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। জমিদার বুঝতে পারে আজ তার শেষ দিন, তার মৃত্যু আসন্ন। জমিদার চেঁচিয়ে ওঠে, শম্ভু, কালু, তোরা কোথায়? এদিকে আয় তাড়াতাড়ি। কোথায় গেলি হতচ্ছাড়ার দল? চাষি ভীষণভাবে হেসে ওঠে আর বলে, কাদের ডাকছিস? তাদের কেউ এখানে নেই। আজ তারা গেছে সব পাশের গ্রামে যাত্রা দেখতে। আমি জানি তুই আজ একাই থাকবি বাড়ির ভিতর। কেউ আসবে না তোকে বাঁচাতে। কেউ না। জমিদারের মুখ থেকে একটা আত্মচিৎকার বেরিয়ে আসে। ধরফর করে বিছানার ওপরে উঠে বসি। দেখি সকাল হয়ে গেছে, দিনের আলো ঘরের ভিতরে ঢুকেছে, কিন্তু কেউ তো নেই। কোথায় জমিদার? কোথায় সেই চাষি? কেউ কোথাও নেই। বিছানা থেকে নেমে আমি চোরাকুঠুরি সেই হাতলটা খোঁজার চেষ্টা করি, কিন্তু কোথাও সেই চোরাকুঠুরির দেখা পাই না। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? তাই হবে বুঝি। আমি রেডি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি। বেরোনোর সময় কাজের লোককে জিজ্ঞাসা করি, আচ্ছা, এই বাড়িতে হরনাথ বলে কোনো জমিদার থাকতো? হ্যাঁ বাবু, থাকতো, কিন্তু সে বহুকাল আগে মারা গিয়েছে। আপনি যে ঘরটিতে শুয়েছিলেন সে ঘরটিতেই তার খুন করা হয়েছিল। কে খুন করেছিল? সদাশিব নামে এক চাষির হাতে খুন হয়েছিল এ বাড়ির হরনাথ জমিদার। শোনা যায় চাষির ছেলেকে নাকি মেরে চোরাকুঠুরিতে লুকিয়ে রেখেছিল। আমি বুঝতে পারি কাল রাতে দেখা সেই দৃশ্যটি স্বপ্ন না, আসলে অতীতের একটা বাস্তব ঘটনা আমার চোখের সামনে পুনরাবৃত্তি ঘটেছিল।